আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। সঙ্গে আছেন নাহিদ জামান সোমা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবনের এলডি হলে এই সংলাপে যোগ দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের ৮ সদস্যের প্রতিনিধি দল। দর্শক, সংলাপের সংবাদ সংগ্রহে সংসদ ভবনে আছেন আমাদের স্টাফ রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, শুনতে পাচ্ছেন কিনা? নাবিল, এনসিপি প্রতিনিধি দলে কে কে আছেন? সোমা, আপনি জানেন যে নির্ধারিত সময় 10:30টায় কিন্তু আজকে এনসিপির সাথে ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে এবং এনসিপির যিনি আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, তার নেতৃত্বে আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সরোয়ার তুষার, নাসির উদ্দিন পাটোয়ারি, জাবেদ রাসেল, নিভা ও সামান্তা শারমিন, এই 8 জন কিন্তু এইখানে যে বৈঠকে তারা অংশ নিয়েছেন এবং তারা স্বাগত বক্তব্যে নাহিদ ইসলাম বলেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন এবং সেটি নিয়েই তারা আলাপ আলোচনা করবেন যাতে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং নাহিদ ইসলাম যেটি বলেছেন, শুধুমাত্র একটি দলকে কিংবা একটি ব্যক্তিকে সরিয়ে অন্য একটি দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। জনগণের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের গুণগত সংস্কার, যার মধ্য দিয়ে নাগরিক অধিকার এবং গণতন্ত্র একটি স্থায়ী রূপে প্রতিষ্ঠিত হবে। এবং ঐকমত্য কমিশনের যিনি আজকে এখানে নেতৃত্ব দিচ্ছেন, ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনিও কিন্তু সূচনা বক্তব্য রেখেছেন এবং তিনিও বলেছেন যে ফেসিবাদ যাতে বারবার ফিরে আসতে না পারে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যাতে স্থায়ী রূপ দেওয়া যায় এবং জনগণের অধিকার যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু ঐকমত্য কমিশন কাজ করছে। এবং আজকে তাদের আলাপ আলোচনা যা হবে সেটি হয়তো পরবর্তীতে তারা যখন সাংবাদিকদের সাথে কথা বলবে তখন হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। সোমা। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চটজলদি রোহিঙ্গা প্রত্যাবাসন হবে এমনটা আশা করেন না সাবেক কূটনীতিক এবং প্রত্যাবাসন বিশেষজ্ঞরা। তবে এই কাজ ত্বরান্বিত করতে আঞ্চলিক এবং বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। কূটনীতির পাশাপাশি আরাকান আর্মির মতো সংগঠনের সঙ্গে অনানুষ্ঠানিক কূটনীতি চালিয়ে যাবার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের কক্সবাজারে রোহিঙ্গা এলাকা পরিদর্শন তাদের প্রত্যাবাসন ইস্যুটিকে নতুন করে সামনে আনে। একই সাথে আশার প্রদীপ জ্বলে ওঠে ব্যাংককে ৬ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের বিশেষ বৈঠকের ফলে, যেখানে বাংলাদেশে আশ্রয় নেয়া ১,৮০,০০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার। তবে বর্তমানে রাখাইন রাজ্যের ৮০% বেশি এলাকা সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসন ইস্যুটি বড় ধরনের জটিলতার কবলে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের জান্তা সরকার চাইলেও আরাকান আর্মির সম্মতি ছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন মোটেই সম্ভব নয়। এই ১,৮০,০০০ যেমন এর আগে 2বার যে প্রক্রিয়াটা হয়েছে সেভাবে যখন হয়নি, এখনও হওয়ার কোনো কারণ নেই। এবং এটা জাস্ট ওই বিমস্টেক সভাটাকে চালিয়ে যাওয়ার জন্য মনে হয় মিয়ানমার এক ধরনের একটা মৌখিক আশ্বাস দিয়েছে, যেটার আসলে কোনো ভিত্তি নাই। শুধু জান্তা সরকার না, সেই ক্ষেত্রে আরাকান আর্মির সাথেও কথা বলা হয়তো প্রয়োজন রয়েছে এবং সেটা সরাসরি আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়ে আমাদের সামরিক বাহিনী হতে পারে বা একটা জয়েন্ট ফোর্স হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের তাগিদ বিশেষজ্ঞদের। এজন্য অবশ্যই সৃজনশীল কূটনৈতিক পদক্ষেপের পরামর্শ সাবেক কূটনীতিকদের। জাতিসংঘকে নিয়ে অনেক চেষ্টা করলাম, অন্যদিনে চীনের সাথে মিলে আমরা ট্রাইলেটারাল আয়োজন করলাম। এখন একটু সৃজনশীল হওয়ার বোধহয় প্রয়োজন হয়ে পড়ছে মনে হয়। বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, ধরেন এখন মিয়ানমারের বাস্তবতাটা কিন্তু পরিবর্তিত হয়েছে। এখন পরিবর্তিত বাস্তবতা সকল পক্ষের সাথে কিভাবে আলাপ আলোচনা করে একটা সুযোগ তৈরি করা যায় সে বিষয়টাতে আমার ধারণা আমাদের মনোযোগী হওয়া দরকার। এবং সেটা কিন্তু আপনি পাবলিকলি খুব বেশি দূর যাওয়া যাবে না। এই কাজগুলো কূটনীতিতে আমরা যেরকম কূটনৈতিকভাবে যেটা করি, পেশাগতভাবে সেই জিনিসগুলো দৃষ্টির বাইরে থেকে করতে হয়। যদি ৮ থেকে ১০ লাখের ব্যাপারে কয়েকটা দেশের সাথে আলাপ করা যায়, এটা কোনো আঞ্চলিক বৈঠকে হতে পারে, আন্তর্জাতিক সম্মেলনে হতে পারে এবং এটা একটা
টাইম ফ্রেম বেঁধে দেওয়া যে ঠিক আছে আমরা সাময়িকভাবে 3 বছরের জন্য বা 5 বছরের জন্য এদেরকে সেখানে স্থানান্তর করছি। সরকারি পরিসংখ্যানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের কম বেশি দেখানো হলেও বাস্তবে তা প্রায় 15 লাখের বেশি বলে মনে করেন প্রত্যাবাসন বিশেষজ্ঞরা। মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন নতুন রোহিঙ্গা যোগ হচ্ছে এই তালিকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানিয়েছেন, সেনাবাহিনীর নেতৃত্বে গত বুধবার থেকে অভিযান চলমান রয়েছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি, বিভিন্ন সড়কে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অপহৃতদের উদ্ধার করা প্রথম টার্গেট বলে জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। বৈশাখী উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্য চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লঙ্গিমরো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তাদের বহনকারী অটোরিকশা চালককে অপহরণ করা হয়েছে। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিধি অনুযায়ী কাজ করা এবং ইজারা প্রক্রিয়া স্বচ্ছ হওয়া সহ নানা কারণে রাজস্ব আয় বেড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের। উপকৃত হচ্ছে সরকার এবং জনগণ। তবে ম্যাজিস্ট্রেট পদ শূন্য থাকায় বেগ পেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। রিপোর্ট করছেন শাহিন হাসান। 17 বছর পর সর্বোচ্চ দরদাতাকে প্রকাশ্যে হাটবাজার ইজারা, স্টল বরাদ্দ, 7 বছর পর ঝুলে থাকা অটোরিকশার নবায়ন দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর বাইরে ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, বাজার ও স্টল, পানি বিল উত্তোলনে আগের তুলনায় রাজস্ব বেড়েছে 1.5 গুণ। হাটবাজার ইজারায় উন্মুক্ত অংশগ্রহণ এবং অটোরিকশার টোকেন নবায়নে খুশি নগরবাসী। আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার পরেই সিটি কর্পোরেশন নজিরবিহীন হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ঠিকাদারের মতোই আমরা দরপত্র জমা দিয়েছি এবং আমরা অংশগ্রহণ করেছি। আপনি যদি ওপেন টেন্ডারের মাধ্যমে দিয়ে থাকেন, সর্বোচ্চ দরদাতা পাইছে, এরকম যদি থাকে তাহলে তার কোনো অভিযোগ নেই। বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা প্রায় 10,000, যার 4 ভাগের 1 ভাগ নবায়ন দেয়ায় বাকিগুলো নিয়ে রয়েছে জটিলতা। এছাড়া ম্যাজিস্ট্রেট না থাকায় রাজস্ব আদায়ে বেগ পেতে হচ্ছে স্টাফদের। এখন যে সময়টা আছে ওই 3 মাসের মধ্যে যদি প্রশাসক মহোদয় আমাদের একটু মাঠ পর্যায়ে একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করে, তাইলে আশা করি আমরা বেশি পারবো, অনেক বেশি পারবো। ইতিমধ্যেই প্রায় 1300-র মতো নবায়ন আমাদের কার্যক্রম হয়েছে এবং এখনও চলমান আছে। আশা করি সামনের দিনগুলোতে নবায়ন আরও বেগবান হবে। আমাদের বর্তমান প্রশাসক মহোদয়ের কিছু ইনিশিয়েটিভ নেওয়ার প্রেক্ষিতে এই আদায়গুলো আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি যে আমার রাজস্ব বিভাগ থেকে গত বছর তুলনায় অন্তত 5-7 কোটি টাকা বেশি আয় করতে পারবো আমরা। ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে জানিয়ে অবৈধ অটোরিকশার বিষয়ে অভিযানের কথা বললেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। যেহেতু রমজান মাস শেষ, ঈদও শেষ, এখন আমরা হয়তো অভিযানে যাব। আমরা পুলিশের সাথেও কথা বলেছি, তারা আমাদের সহযোগিতা করবে। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার যিনি আছে ওনার সাথে আমরা কথা বলা আছে। এটা আমরা সবাই মিলে অভিযানে নামবো যেন অবৈধ যতগুলো আছে সব এগুলো যেন আর না থাকে। নিরপেক্ষ থেকে বিধি অনুযায়ী কাজ করেছেন বলে দাবি প্রশাসকের। আমি জানি না, আমি যতটুকু শুনেছি আগে এরকম টেন্ডার হতো না। তো এই যে আমি যে দোকানগুলোর বরাদ্দ দিলাম ইজারার মাধ্যমে, এটা তো অনেকে অবাক হয়েছে যে আগে তো কখনো এরকম হয় নাই। তা আমি বিধি অনুযায়ী করছি আর কি। আগে হয়তো বিধিটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হতো না, এখন হচ্ছে। গেল অর্থ বছরের জুন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় হয়েছিল প্রায় 49 কোটি টাকা। চলতি অর্থ বছরের মার্চেই আদায় হয়েছে সমপরিমাণ রাজস্ব। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।